সবাইকে জানাই আজকের তৃতীয় ক্লাসে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। চারু ও কারুকলা ১৯তম নিবন্ধনের আজকের তৃতীয় ক্লাসের টপিক হলো রোকোকো। আমরা একটু লিঙ্ক শেয়ার করি ক্লাসে এবং দ্রুত ক্লাসে জয়েন করি। ক্লাসে একটু তাড়াতাড়ি জয়েন করবেন। ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন হয়তোবা। দেখতে পাচ্ছি ক্লাসে বেশ কয়েকজনই জয়েন করেছে। পার্সেন্টেজটা একটু বাড়লে ক্লাসে কথা বলা শুরু করতে পারি। অলরেডি ৬ বাজে, ৯টা। জি নমস্কার, ভালো আছি। আপনি ভালো আছেন? নমস্কার, নমস্কার। জি আমি ভালো আছি। আমরা তাহলে আজকের ক্লাসের টপিকটা নিয়ে আলোচনা করি। আজকের ক্লাসের বিষয়টা হলো রোকোকো। বারোক শেষ হলো, বারোক শেষ হওয়ার পরেই রোকোকোর সৃষ্টি। ঠিক আছে? তো রোকোকোর সময়কালটা একটু কম। এটা ১৭১৫ থেকে ১৭৭০ সাল পর্যন্ত রোকোকো আহ এই সময়টার মধ্যে রোকোকো ছিল। তো বারোকটা ছিল মূলত হচ্ছে কাদের? বারোকটা ছিল হচ্ছে আহ রাজকীয় এবং ধর্মীয় পোপ যারা তাদের, এবং এটার উদ্দেশ্য ছিল যে রাজ পরিবারের ক্ষমতা প্রদর্শন এবং ধর্মের
প্রভাব বা পোপদের কর্তৃত্ব, এটাকে জনগণের মাঝে উপস্থাপন করে, এই শিল্পকলাগুলোর মাধ্যমে উপস্থাপন করে জনগণকে মুগ্ধ করে রাখা। সব বড় বড় ভাস্কর্য, সব গতি এবং ঐশ্বর্যের সব শিল্পকর্মগুলোকে তৈরি করে জনগণকে ঈশ্বরের অথবা পোপের অথবা রাজার ক্ষমতা প্রদর্শন করার একটা বিষয় এসেছিল বারোকে দেখেছি। ঠিক বারোকের অপোজিট, একটু হলেও বারোক থেকে ভিন্ন, সেটা হলো রোকোকো। এই সময়ে এসে সেই চার্চ প্রধান পোপ যারা অথবা রাজ পরিবারের একবারে রাজকীয় শিল্পশৈলী যেটা ছিল, সেটা থেকে বেরিয়ে এসে এবার এই শিল্পটা একটু ভিন্ন রকম, একটু মোলায়েম, একটু স্থিতিশীল, একটু ছোট আকারের এবং একদম রাজ পরিবারের প্রথা থেকে বের হয়ে এসে এটা অভিজাত এবং মধ্যবিত্ত যারা, তাদের ব্যবহারের নাগালে বা তাদের জীবন যাপন, এই একটা মিডল ক্লাস এবং অভিজাতদের মধ্যে যে শিল্পটা বিরাজ করছিল, সেটাই হচ্ছে এরকম। অর্থাৎ বারোক ছিল হচ্ছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ এবং রাজ পরিবারের নিয়ন্ত্রণে। আর রোকোকো আসলো হচ্ছে পুরোটাই মধ্যবিত্ত এবং অভিজাত যারা, রাজ পরিবার নয়, পুরোপুরি রাজ পরিবারের নিচে যারা থাকে তাদেরও, এবং মধ্যবিত্ত বুর্জোয়া শ্রেণী যারা, তাদেরও ব্যবহারের কাছাকাছি বা তাদের জীবন, তাদের দৈনন্দিন বিভিন্ন ঘটনা, আনন্দ উপভোগ, এই বিষয়গুলোকে নিয়েই রোকোকো শিল্পর সৃষ্টি হয়েছিল। সময়টা ছিল 1715 থেকে 1770। এই সময়ের মধ্যে এই রোকোকো চলছিল। স্থানটা ছিল ফ্রান্স, এটা হচ্ছে মূল। এছাড়াও এই রোকোকো জার্মান, অস্ট্রিয়া, ইতালি ও ইউরোপ জুড়ে, ঠিক আছে, জার্মান, অস্ট্রিয়া এবং ইতালি। আর এটার মোটামুটি রোকোকো বারোকের পরপরই, যেহেতু রোকোকো সৃষ্টি, এটা ফ্রান্স কেন্দ্রিক এটার আলোচনাটা, এবং এটা ফ্রান্স কেন্দ্রিক এটার সৃষ্টিটা হয়েছিল। তো রোকোকোর হচ্ছে সময়কাল 1715 থেকে 1770। স্পেশালি এই শিল্প আন্দোলনগুলোর সালগুলো এবং শিল্প আন্দোলনটার মূল প্রেক্ষাপট বা এটার পটভূমিটা আসলে কি, এটা কেন হলো, এটার কিছু বৈশিষ্ট্য এবং এই শিল্প আন্দোলনের উল্লেখযোগ্য 2 থেকে 3 জন শিল্পী এবং তাদের 2 থেকে 3টি বিখ্যাত শিল্পকর্ম আপনাদের মনে রাখতে হবে। ওভারঅল সবকিছু মনে না রাখতে পারলেও এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। জি, আমি ভালো আছি, আপনারা একটু নোট করতে থাকেন। তাহলে এটা ফ্রান্সের সৃষ্টি হলো এবং জার্মান, অস্ট্রিয়া, ইতালিতে পর্যন্ত এটাতে ভালো একটা, এই রোকোকো ভালো একটা প্রভাব বিস্তার করেছিল। এবং পরবর্তীতে এটি প্রথমে ফ্রান্সে এটা এটা প্রায় তার কৃতিত্ব হারিয়ে ফেলে এবং পরবর্তীতে অন্যান্য যে দেশগুলো রয়েছে এখান থেকেও এটা ধীরে ধীরে এই রোকোকোটা ডাউন হয়ে যায় এবং রোকোকোকে প্রতিস্থাপন করে হচ্ছে নিও ক্লাসিজম। ঠিক আছে, তাহলে
বারোক, এরপরে আসে হচ্ছে রোকোকো, এবং এই রোকোকো পরবর্তী আসে নিও ক্লাসিজম। নিও ক্লাসিজম বা এটাকে নব্য ধ্রুপদী শিল্প বলে। নব্য ধ্রুপদী। তাহলে এই রোকোকো হচ্ছে বারোকের পরবর্তী এবং নিও ক্লাসিজমের পূর্ববর্তী, ঠিক আছে, এই রোকোকো শিল্পটা। তো রোকোকোর আলোচনায় আমরা দেখতে পাবো যে রোকোকো মূলত হচ্ছে এর পূর্ববর্তী যে ধারা বারোক ছিল, বারোকের অন্যতম একজন পৃষ্ঠপোষক এবং একজন বারোক শিল্পপ্রেমী ছিলেন হচ্ছে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই। লুই চতুর্দশ ছিল বারোক শিল্পের অন্যতম একজন পৃষ্ঠপোষক এবং বারোক শিল্পের অন্যতম একজন আহ, এটাকে কি বলবো আমি, বারোক শিল্পের অন্যতম একজন পৃষ্ঠপোষক বা ধারক যেটাকে বলে। উনি বারোক শিল্পটাকে ভালো মতো নিজের মধ্যে আয়ত্ত করেছিলেন এবং ধারণ করেছিলেন, ভালো পৃষ্ঠপোষকতা করেছিলেন। এই চতুর্দশ লুই যখন মারা গেলেন তখন ফ্রান্স জুড়ে বারোক শিল্পকে প্রতিস্থাপন করার জন্য, বারোক শিল্পের অপোজিট, বারোক তাদের পছন্দের নয় ফ্রান্সের জনগণের বা অন্যান্য যারা শিল্পী আর্টিস্ট রয়েছেন, তারা বারোককে বাদ দিয়ে অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে শিল্প চর্চা করবে, এর উদ্দেশ্যেই তারা রোকোকো নামে একটি শৈলী সৃষ্টি করলেন, নতুন একটা শিল্প শৈলী সৃষ্টি করলেন। তাহলে রোকোকোটা সৃষ্টি হয়েছে রাজা চতুর্দশ লুইয়ের মৃত্যুর পর। রাজা চতুর্দশ রাজা চতুর্দশ লুই এর মৃত্যুর পরে এই রোকোকো সৃষ্টি হলো। তাহলে এর প্রধান পৃষ্ঠপোষক এর প্রধান পৃষ্ঠপোষক হলো পঞ্চদশ লুই বা লুই 15 বা লুই 15 যদি বলি। এই লুই 15 ছিল এই রোকোকো শিল্পের প্রধান পৃষ্ঠপোষক, কিন্তু যেহেতু রাজা এটা পৃষ্ঠপোষকতা করেন, কিন্তু এই রোকোকের অন্যতম উৎসাহদাতা, অন্যতম পৃষ্ঠপোষক এই লুই পঞ্চদশের উপপত্নী বা রক্ষিতা ম্যাডাম দা পম্পাদুরে। অন্যতম উৎসাহ উৎসাহদাতা। এই
ম্যাডাম দা পম্পাদুরে, ইনি হচ্ছেন রোকোকো শিল্পের অন্যতম পৃষ্ঠপোষক একজন রানী বা লুইয়ের একজন উপপত্নী বা রক্ষিতা। ঠিক আছে, সেকেন্ড থার্ড ওয়াইফ এই টাইপের। রোকোকো হচ্ছে বারোকের উত্তরসূরি। রোকোকো হলো বারোকের উত্তরসূরি। বারো হলো রোকোকোর পূর্বসূরি। ঠিক নিও ক্লাসিজমের সময় এরকম হবে যে নিও ক্লাসিজম হচ্ছে রোকোকোর উত্তরসূরি, আর রোকোকো হলো নিও ক্লাসিজমের পূর্বসূরি। আগেরটা পূর্বের, পরেরটা হলো উত্তর। যেটাকে আমরা বলি যে আমরা এই যে এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, উত্তরাধিকার মানে আপনার পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে আপনার উত্তরাধিকার বা উত্তরাধিকার সূত্রে তারা যাবেন, এবং আপনার পূর্বে যারা ছিলেন তারা আপনাদের পূর্ববর্তী। মাঝে মধ্যে এই জিনিসটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়, তখন একটু ঝামেলা। শিল্প আন্দোলন বলতে ঠিক এইরকমই বিষয়টা, একটা ধারা। আপনি দেখবেন যখন একটা দীর্ঘ সময় জুড়ে একটা শিল্পের একটা ধারা বজায় থাকে, যে একটা বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্যগুলোকে ওই শিল্প বা মাধ্যমগুলো ওই বৈশিষ্ট্যগুলো মেনটেন করে তৈরি হয়, তখন সেটাকে আমরা শিল্প আন্দোলন বলতে পারি অথবা শিল্প ধারা বলতে পারি। তবে শিল্প আন্দোলন কথাটি সব থেকে বেশি প্রযোজ্য হয় যখন কোনো একটি ট্র্যাডিশনকে আমরা বিদ্রোহ করে সেটাকে আমরা বাদ দিয়ে নতুন একটি ধারার সৃষ্টি করি বা নতুন একটি শৈলীতে শিল্পীরা কাজ করতে শুরু করেন, তখন সেটিকে আর্ট মুভমেন্ট বা শিল্প আন্দোলন বলা হয়ে থাকে। যেমন রেনেসাঁ দীর্ঘদিন ধরে চলছিল, হঠাৎ করে কি যেন হলো, পোপ যারা ছিলেন ইতালির পোপরা এবং ধর্মীয় গুরুরা যারা এই রেনেসাঁর শিল্পগুলোকে প্রাধান্য দিত বা এই শিল্প আন্দোলনগুলোর প্রধান পৃষ্ঠপোষক ছিল, তো তাদের কিছু অপকর্ম বা তাদের কিছু নিজেদের আত্মস্বীকৃত অহংকারের কারণে পরবর্তীতে এই যে ধরা বাঁধা কিছু নিয়ম কানুন ছিল, যেগুলো শুধুমাত্র পোপদের রাজদরবারে বা পোপদের বাসগৃহে ছবিগুলো হবে, এটাকে তখন এরা বাদ দিয়ে এরা ওই যে রেনেসাঁ ধারার যে শিল্পগুলো ছিল, সেই শিল্পর যে আদর্শের জায়গাগুলো ছিল, যে বাস্তবতার জায়গাগুলো ছিল, ভারসাম্য, এটার কম্পোজিশন, এটার কালার, এই বিষয়গুলোকে তারা তখন নেগলেক্ট করে ভিন্ন রকম ভাবে তারা ম্যাডোনাকে উপস্থাপন করলো, ম্যাডোনার গলাটা লম্বা করলো, তাদের শরীরের যে সঠিক প্রপোর্শন গুলো ছিল এগুলোকে ভেঙে তারা হয়তো পা হাত গুলোকে লম্বা লম্বা করে ফেললো, বিকৃত করে ফেললো। এই যে একটা প্রতিবাদ, হ্যাঁ, ধর্মের প্রতি তাদের যে একটা অনীহা বা ধর্মের প্রতি তাদের যে একটা ভ্রান্ত বিশ্বাস এতদিন ধরে ছিল, সেটা যে একটু বাস্তবতার সাথে এটা কোনো মিল নেই, তো এই জিনিসটাকে তারা পরে এই কি বলে এটাকে ম্যানারিজম দ্বারা প্রতিস্থাপন করলো। তো এইভাবে যখন শিল্পীরা কোনো বিষয়কে প্রটেস্ট করে বা এটার বিরুদ্ধচারণ করে, তখন সেটা আন্দোলন, শিল্প আন্দোলন হিসেবে প্রকাশ পায়। যেমন আপনারা দেখবেন যে দীর্ঘদিন যাবৎ যে ফ্রান্স কেন্দ্রিক এখন যে শিল্প আন্দোলনগুলো হবে এরপর থেকে সবগুলোই, তো এইগুলো স্যালন, স্যালন হচ্ছে ফ্রান্সের অভিজাতদের একটি বৈঠক মহল বা আলোচনা সভা কেন্দ্র, যারা এই ফ্রান্সের এই আলোচনা সভায় বা এই স্যালনে ফ্রান্সের স্পেশাল শিল্পী, সাহিত্যিক, রাজনৈতিক, দার্শনিক এবং রাজপরিবারের বিশেষ জ্ঞানী ব্যক্তিরা এই স্যালনে বা এই আলোচনা সভায় বা এই বৈঠকে অবস্থান করেন, এবং এরা নির্ধারণ করেন শিল্প কি রকম হবে, শিল্পের কোন মানদণ্ডগুলো ঠিক রাখা হবে। ঠিক তখনই এই শিল্পটাকে শিল্প হিসেবে আখ্যায়িত করা হয়। এটার বিরুদ্ধচারণ করলো শিল্পীরা যে না, এইভাবে সবসময় আপনাদের নিয়ম নীতি, আপনাদের এইসব মেনটেন করে শিল্প আমরা তৈরি করতে পারবো না। আমি শিল্পী, আমার ভালো লাগা, আমার চিন্তা ভাবনা, আমার এক্সপ্রেশন গুলোকে আমি যদি প্রকাশ না করতে না পারি,
তাহলে এটা আমার একটা সার্থক শিল্পকর্ম বলে মনে হয় না। তখন শিল্পীরা কি করলো, ওই এটাকে কি বলে, উম, প্রথম যে তাদের প্রতিবাদ শিল্পের মাধ্যমে, এটা হলো এক্সপ্রেশনিজম। না, এক্সপ্রেশনিজম না, ইমপ্রেশনিজম, সরি, ইমপ্রেশনিজম। ইমপ্রেশনিজমে এসে এই শিল্পীরা এটা কিন্তু প্রতিবাদ করেছিল। তো এটা হলো একটা শিল্প আন্দোলন, পরবর্তীতে এইভাবে চলে যায়। তো আমরা এটা পরে কথা বলবো এইসব বিষয় নিয়ে। উত্তরসূরি পূর্বসূরি ম্যাপি ক্লিয়ার। এটার মেন পৃষ্ঠপোষক কে ছিলেন? ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই, 15 লুই এটার পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু তার উপপত্নী ম্যাডাম দা পম্পাদুরে এইটা সম্পূর্ণ বিষয়টাকে পৃষ্ঠপোষকতা করতেন। মানে উনি রাজা আছেন, ঠিক আছেন, ওনার সময়ে এটা হয়েছে, এই রোকোকো ওনার সময়কালে সর্বোচ্চ বিস্তার করেছে। রাজা 15 লুই এনার সময়ে এটা সর্বোচ্চ বিস্তার লাভ করেছে রোকোকো। কিন্তু এটা হ্যান্ডেলিং করতেন হচ্ছে, বা এটার পৃষ্ঠপোষকতা করতেন, নিয়ন্ত্রণ করতেন এই যে ম্যাডাম দা পম্পাদুরে। ঠিক আছে, এটা হচ্ছে 15 লুইটা হচ্ছে রাজাদের একটা সিরিয়াল থাকে না, চতুর্দশ মারা গেলেন, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম। ফ্রান্সের এই লুই যে সাম্রাজ্যটা ছিল, এটাকে ওরা ভাবতো যে এই যে রাজারা, এদেরকে ঈশ্বর প্রদত্ত, মানে ঈশ্বর মনোনীত, এরা এরা সৃষ্টিকর্তা মনোনীত রাজা, এরা বংশ পরম্পরায় শাসন করে যাবে, এই যে একটা ট্র্যাডিশন। এই জন্য এই যে 15, তার বাবা আগে ছিল 14, চতুর্দশ লুই, তার ছেলে 15 লুই, এইভাবে 16, এইভাবে আসতো। কিন্তু হঠাৎ করে বিপ্লব হয়ে গেল, ফ্রান্স বিপ্লব বা ফরাসি বিপ্লব, তখন থেকে এই জিনিসটাকে এটা পতন হয়েছিল। পঞ্চদশ লুইয়ের পরেই কিন্তু এই ফরাসি বিপ্লব হয়েছিল, পঞ্চদশ লুইয়ের সময়। তো তখন থেকেই ফ্রান্সের এই যে রাজ পরিবার, রাজতান্ত্রিক এই জিনিসটা ইয়ে হয়ে যায়, বন্ধ হয়ে যায়। নোংরা হচ্ছে কেন পরিষ্কার করতে? উল্টো নোংরা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা পৃষ্ঠপোষক কে ছিল সেটা জানলাম। এখন আমরা আসি, ওই যে রোকোকো শব্দটা কোথা থেকে আসলো। রো রোকোকো শব্দটি এসেছে হচ্ছে রোখেল। আচ্ছা, এটাকে এইভাবে লিখি। ROCI যে সয়েল থেকে। তাহলে রোকোকো শব্দটি এসেছে ফরাসি শব্দ, এটা একটি ফরাসি শব্দ, ফরাসি শব্দ রোখাইল, রোখাইল থেকে এসেছে। ঠিক আছে, তো এই সি, মানে ভুল লিখলাম, CI রোখাইল, ফরাসি শব্দ রোখাইল থেকে, রোখাইল থেকে এসেছে এই রোকোকো শব্দটি। তাহলে এই রোকোকো শব্দটি ফরাসি শব্দ, রোখাইল থেকে এসেছে। এর অর্থ হলো, ফরাসি শব্দ রোখাইল থেকে এসেছে, এর অর্থ হলো নুড়ি পাথর বা ঝিনুকের খোলস। তাহলে এই রোখাইল শব্দটির অর্থ হলো নুড়ি পাথর বা
ঝিনুকের খোলস। ফরাসি শব্দ রোখাইল, ROCAILLE, রোখাইল থেকে এসেছে। এর অর্থ হলো নুড়ি পাথর বা ঝিনুকের খোলস। এই নুড়ি পাথর বা ঝিনুকের খোলস, স্পেশালি ঝিনুকের খোলসটা, এই সব দিয়ে তারা যে ডেকোরেশন গুলো করতো তাদের বাসগৃহের অথবা কোনো কি বলে এটাকে, মানুষ সৃষ্ট কোনো কেভ, এই সবের যে যখন ডেকোরেশন করতো তারা, তখন এই নুড়ি পাথর ঝিনুকের খোলসের মতো করে এটাকে একটু বেশি অলংকৃত, বেশি পেঁচানো, বেশি বাঁকানো, এই ধরনের ডিজাইন গুলো করতো। তো এখান থেকে পরবর্তীতে এই শব্দটি রিসিভ করা হয়েছে, যে রোখাইল থেকে এই শব্দটিকে তারা পরবর্তীতে রোকোকো শব্দে রূপান্তরিত করেছে। তো এখানে আমরা এই রোখাইল শব্দটির অর্থ হলো নুড়ি পাথর বা ঝিনুকের খোলস, এটুকু মনে রাখবো। এটি একটি ফরাসি ওয়ার্ড এবং এটার রোকোকো এসেছে রোখাইল থেকে। এই রোকোকো হলো অভিজাত ও মধ্যবিত্ত এটি ছিল অভিজাত ও মধ্যবিত্তদের শিল্প। তাহলে রোকোকো মোটামুটি ওই আপার ক্লাস থেকে এখন একটু মিডিল ক্লাসে এসেছে এই শিল্পটা। একটু অভিজাত, একটু বিত্তবান, অর্থশালী যারা, তারা নিজেদের রুম ডেকোরেশন করার জন্য, নিজেদের বাসার একটা সুন্দর চেয়ার ডেকোরেশন করার জন্য, একটা আলমারি ডেকোরেশন করার জন্য, এই যে নান্দনিক কিছু ডেকোরেশন করার জন্য তারা এই শিল্পটা নিজেরা ব্যবহার করতে পারতো, বা এই শিল্প উপকরণগুলোকে তারা ক্রয় করতে পারতো। তো এই সময়ে শিল্পের মধ্যে পড়েছিল হচ্ছে স্থাপত্য ভাস্কর্য। স্থাপত্য ভাস্কর্য সব থেকে বেশি আলোচনা হয় শিল্পের মধ্যে, আর চিত্রকলা। তো এটার মূল রোকোকোকে ধারণ করতো বা রোকোকোকে ইউজ করতো, রোকোকোকে নিয়ে তারা যারা চর্চা করতো তারা হচ্ছেন মধ্যবিত্ত এবং অভিজাতদের এটা একটা শিল্প ছিল। এটা একবারে ফুললি রাজ পরিবার কেন্দ্রিক বা ফুললি চার্চ কেন্দ্রিক, পোপ কেন্দ্রিক নয়। তাহলে এটা বারোকের সাথে পার্থক্য হলো এটা, যে বারোক ছিল পুরোটাই চার্চ কেন্দ্রিক। চার্চের যে পোপ, ক্যাথলিক চার্চের যে পোপ এরা এবং যারা রাজ পরিবার তারাই মাত্র বারোকো বা বারোক শিল্পটাকে চর্চা করত, এটা ব্যবহার করত বা এটাকে তারা জনগণের মাঝে উপস্থাপন করত। তো এই রোকোকো আসলো যে এটা সাধারণ মানুষ এটাকে ব্যবহার করতে পারবে, সাধারণ মানুষরা নিজেদের ঘর সুন্দর ডেকোরেশন করার জন্য ব্যবহার করতে পারবে। এখন আমরা রোকোকোকে আর একটু বিস্তারিত আলোচনা করি যে রোকোকোটা আসলে কি। আহ রোকোকো যে যে বিষয়গুলোর উপরে আপনাদের দৈনন্দিন জীবনের যে ব্যবহার, যে বিষয়গুলোর উপরে দেখি। গৃহ বাসভবন, দৈনন্দিন ব্যবহার্য জিনিস, গৃহ বাসভবন, আর হচ্ছে শোপিস,
আসবাবপত্র ইত্যাদি রাজকীয়। এটা একটা বিষয়, রোকোকো হচ্ছে এটা একটা বিষয়। আপনি একটু অভিজাত শ্রেণীর মানুষ, আপনার একটা বিশাল বড় বাড়ি, দালান বাড়ি রয়েছে, একটা বিশাল বাংলো রয়েছে, আর এই বাড়ির পুরো পিলারের ওই মাথা অংশগুলো, এই বাড়ির ভিতরের এই কার্নিশ গুলো, দরজা অথবা জানালা, অথবা আপনার বাড়িতে যে শোপিস, আপনার বাড়িতে যে আলমারি চেয়ার রয়েছে, এগুলোর যে অংশগুলো আপনি নান্দনিকতার সাথে এই এটার মধ্যে ডেকোরেশন করবেন। সুতরাং এই যে ডেকোরেশনের যে স্টাইলটা সে সময় প্রচলিত ছিল, এটাই হচ্ছে রোকোকো শিল্প। তো এই সময়ে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে সহজ করে বুঝিয়ে বলি। এটা আপনার বাসায় একটা আলমারি রয়েছে, এই আলমারিটা খুবই সিম্পলি যদি ধরি এটাকে এইরকম দেখাবে, কিন্তু রোকোকো স্টাইলে কি হলো, আপনারা এখনো দেখবেন কিছু কিছু শোরুমে এত সুন্দর কিছু আলমারি রয়েছে যারা কাঠমিস্ত্রিরা তৈরি করে, বা মেশিন দিয়ে, সিএনসি মেশিন দিয়ে সেটাকে এত সুন্দর করে ডেকোরেশন করা হয় যে এটার এই যে কার্নিশের অংশগুলো এরকম ঘুরানো পেঁচানো অনেক নকশা দিয়ে, আবার এখানে এসে আবার নান্দনিক নকশা দিয়ে, এই যে সাইডের নকশাগুলো দিয়ে, এই যেটাকে নান্দনিক করা হলো। এটার খুঁটিগুলো এই জায়গায় মনে করেন যে একটু বাঘের পায়ের মতো, অথবা গাছের কোনো একটা এরকম পাতার মতো করে এই যে খুঁটিটা নকশা করা হলো। এর এই কার্নিশটাকে আর একটু নান্দনিক করার জন্য এখান থেকে মনে করেন যে নকশা করে করে এটাকে এরকম করে অলঙ্কৃত করা হলো। এই যে ডিজাইন গুলো করা হচ্ছে, এই যে এই যে সিস্টেম গুলো, এই যে ডিজাইন গুলো করা হচ্ছে, এটার মধ্যে যে বাঁকা রেখা বা বক্ররেখা যেটাই বলি, এটার যে ব্যবহার এবং এই যে ডিজাইনগুলো করা হলো, এগুলি পুরোটাই হচ্ছে মূল সারফেস থেকে একটু উপরে, এবং এই ডিজাইনগুলো সব গোল্ডেন কালারে করা হলো। তাহলে এই পুরো ফার্নিচারটা ছিল আগে হচ্ছে কফি কালারের, এর উপরে যখন গোল্ডেন কালারের একটা এরকম আউটলাইন আঁকানো বাঁকানো অনেক সুন্দর একটা ডিজাইন থাকলো, তখন এটার যে নান্দনিকতার বহুমাত্রিক, এটা যে বহুমাত্রা পেলো, এটা যে আরো সুন্দর হয়ে উঠলো। এই শিল্পটা হচ্ছে রোকোকো। আপনার বাসায় একটা সুন্দর চেয়ার রয়েছে, এই চেয়ারের এই মাথাগুলো এরকম ডিজাইন করা, হ্যাঁ, এই চেয়ারটা এইরকম সাপোজ, এখান থেকে হাতল আসছে, এই জায়গার হাতলটা আর একটু পেঁচানো, এই চেয়ারটা, অর্থাৎ এই যে বিষয়গুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত আমাদের, এই যে আরেকটা মনে করেন, এই যে আপনার বাসায় একটা ঘুরানো পেঁচানো পাতার মতো
বা এটাকে কি বলে শামুখের মতো, শঙ্খের মতো এই যে ডিজাইন করা আছে, এটা হলো একটা আয়না। আপনার বাসায় এরকম একটা আয়না রয়েছে, এটা একটা আলমারি রয়েছে, এটা একটা চেয়ার রয়েছে। এই শিল্পটাই হলো রোকোকো। এই শিল্পটাই হলো রোকোকো। অর্থাৎ যে জিনিসগুলোর উপরে, এটা কেবলমাত্র কারা করতে পারে আপনি চিন্তা করেন এখনো, যে এই ধরনের একটা চেয়ার, একটা নর্মাল চেয়ার, আপনার ডাইনিং এর জন্য এই ধরনের চেয়ার কিনেন, তাহলে এটার দাম কত পড়তে পারে, আর একটি নর্মাল কাঠের চেয়ারের দাম কত পড়তে পারে। সুতরাং এই শিল্পটা ছিল আহ মোটামুটি মধ্যবিত্ত যারা, যারা এটা পিছনে খরচ করতে পারে তাদের, এবং অভিজাত শ্রেণীদের। এটার এই যে অতিরিক্ত অলংকৃত নকশা, বাঁকা রেখার, বক্ররেখার যেটাই বলি, এটার যে নকশা, এটার এই নকশাগুলোকে পরবর্তীতে একটা এমন সফট কালার দেওয়া হলো, একবারে একটা সুন্দর গোল্ডেন একটা হোয়াইট কালার দেওয়া, বা সিলভার কালার দেওয়া হলো, বা একটা ক্রিমি কালার দেওয়া হলো। এই যে কালার গুলো দিচ্ছে, যে কালার গুলো আপনার চোখে লাগছে, শান্তি দিচ্ছে, প্রশান্তি দিচ্ছে, খুব তীক্ষ্ণ ক্যাটকেটে কালার নয়। এবং এটার যে স্পেশালি এটার এই ডেকোরেশনটাই হচ্ছে রোকোকো। এই ডেকোরেশনটাই হচ্ছে মূলত রোকোকো স্টাইল। তো এই স্টাইলের ডেকোরেশন গুলা আপনারা দেখবেন কোনো কোনো রাজবাড়িতে গেলে, রাজবাড়ির যে পিলার গুলো রয়েছে মূল ভবনের, পিলারের মাথার উপরের অংশগুলো, পিলারের মাথার উপরের অংশগুলো এইরকম বাঁকানো, এইরকম ডিজাইন করা আছে, অনেক কিছু নকশা অলঙ্কৃত করা আছে। তারপর এই পিলারটা নিচে নামলো। এই পিলারের এই যে অংশটুকু, মাথার এখান থেকে এইটুকু, এই যে নকশার বিষয়গুলো, এগুলোই হচ্ছে রোকোকো শিল্পের অন্যতম বিষয় বা অন্যতম উদাহরণ। আশা করি রোকোকো শিল্পটা আপনারা বুঝতে পেরেছেন। আসলে রোকোকো শিল্পটা কারা ইউজ করতো। আপনার বাসায় একটা সুন্দর শোপিস রয়েছে, বা আপনারা দেখবেন আপনাদের মোমবাতি জ্বালিয়ে রাখার জন্য যে ক্যান্ডেল যে স্ট্যান্ড গুলো রয়েছে, সেটা চাইলেই এমনিতে একটা মোমবাতি আপনি আপনার রুমে রাখতে পারেন, কিন্তু যখন দেখবেন যে কারো বাসায় ওই মোমবাতিটাকে রাখার জন্য একটা অত্যাধুনিক সুন্দর একটা নকশা খোদিত, আঁকানো বাঁকানো পেঁচানো এরকম একটা স্টিলের অথবা রূপার তৈরি একটা মোমবাতির ক্যান্ডেল, ওখানে মোমবাতি জ্বালিয়ে রাখা যায়, এরকম একটা ক্যান্ডেল রয়েছে। তো কি প্রয়োজন ছিল? কিন্তু তাদের মধ্যে ওই যে আহ ভোগ বিলাসিতা বা অর্থের অভাব না থাকার কারণে তারা যে এই যে শিল্পকর্মগুলোকে বেছে নিয়েছিল দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য, এই শিল্পগুলোই ছিল মূলত রোকোকো শিল্পের মূল শৈলী বা ধারা। ঠিক আছে। এখন আসি আমরা এই শিল্পগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো আজকে। শিল্পের প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে এটি শামুক অথবা উদ্ভিজ্জ নকশার অলঙ্করণ ছিল এটাতে বেশি। শামুক, শঙ্খ ও উদ্ভিজ্জ। উদ্ভিজ্জ বলতে হচ্ছে লতা পাতা, এখানে পাতার মধ্যে অ্যাকান্থাস, এই অ্যাকান্থাস নামে একটি পাতা, অ্যাকান্থাস নামে একটি পাতা
অ্যাকান্থাস পাতাটির ব্যবহার ছিল বেশি। মনে রাখবেন এখানে যে পাতাটির ব্যবহার করা হয়েছে সব থেকে বেশি সেটা হলো অ্যাকান্থাস পাতা। কোন পাতা? অ্যাকান্থাস। পরিষ্কার হবে, নোংরা হোস না। এই অ্যাকান্থাস পাতাটা হলো ঠিক এই রকম। এইরকম একটা পাতা, পুরা আঁকে বাঁকে এরকম ভাঁজকানো ক্যাচকানো। এই পাতাটা দিয়ে যে ডেকোরেশন গুলা, এই পাতা দিয়ে বেশিরভাগ এই দেওয়ালের কার্নিশ করার অংশগুলো এইগুলোর, বা কোনো একটা ভবনের ওই যে কি বললাম এটাকে, পুরো খাম্বার মাথার উপরের অংশের যে ডিজাইন গুলো এইরকম খুব আঁকা বাঁকা বক্ররেখার ব্যবহারটা হয়েছিল বেশি। তো এখানে যে পাতা বা শামুক বা উদ্ভিজ্জ যে ডিজাইনগুলো ব্যবহার করেছিল তার মধ্যে অ্যাকান্থাস পাতাটির ব্যবহার ছিল উল্লেখযোগ্য। অ্যাকান্থাস পাতা। সেকেন্ড কি বলে এটাকে, হ্যাঁ বৈশিষ্ট্য, সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে পেঁচানো নকশা ছিল। পেঁচানো নকশা ছিল, অত্যন্ত পেঁচানো নকশা, আঁকানো বাঁকানো, আমাদের দেখতে ভালো লাগে, আলপনার মতো পেঁচানো নকশা। এই পেঁচানো নকশাগুলো ইংরেজি ইংরেজি লেটার এস, ইংরেজি লেটার হচ্ছে সি, ইংরেজি লেটার জি এর মতো, ঠিক আছে? এই এস সি জি উল্টা সি এর মতো। এই যে এই রকম উল্টা সি এর মতো, অথবা এই দিকে থাকলে এই রকম, এইরকম সি জি এস এই লেটার গুলোর মতো নকশাগুলো ছিল পেঁচানো। এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে অস্পষ্ট রূপরেখা, বক্ররেখার ব্যবহার। ড্রয়িং এর মধ্যে যে এর আউটলাইনটা ছিল এটা ছিল অস্পষ্ট এবং বক্ররেখার ব্যবহার। অস্পষ্ট রেখা, অস্পষ্ট রূপরেখা এবং বক্ররেখার ব্যবহার এবং নকশার অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য এই বিষয়টা হচ্ছে এই রকম যে আপনি একটা ডিজাইন করছেন, এই পাশে দিলেন এই ধরনের একটা ডিজাইন, কিন্তু এই ডিজাইনটা যদি একটা সার্কেলকে কেন্দ্র করে হয়, ঠিক এর অপোজিটে আপনি যদি এই ডিজাইনটাই আবার দেন, সেম ডিজাইন দেন, তাহলে এটা হলো প্রতিসাম্য। যখন আপনি এই আয়নাটার এক সাইডে এই ডিজাইন দিয়েছেন উল্টা সি এর মতো, আরেক সাইডে আপনি অন্য একটা ডিজাইন দিলেন, এরকম একটা পাতার মতো করে ডিজাইন দিলেন, এই যে এই ডিজাইন আর এই ডিজাইন এক হলো না, এটাই হলো অপ্রতিসাম্য। অর্থাৎ দুই পাশেই বা উপরে নিচে বা ডানে বামে একই ডিজাইন থাকতে হবে, এটা এই রোককোতে মেনটেন করা হতো না, এটা ভিন্ন ভিন্ন হতে পারে। এই জন্য এটা বলা হয় যে নকশার অপ্রতিসাম্য ছিল এটার একটা
মেইন বৈশিষ্ট্য, একটু কথা কম বলে। এটা গেল নকশার অপ্রতিসাম্য বিষয়টা গেল। আর এইটার আরেকটি হচ্ছে এর ভবনগুলো হতো ডিম্বাকৃতির। স্ট্রাকচারের ক্ষেত্রে, স্থাপত্যের ক্ষেত্রে এর বিল্ডিং গুলো সার্কেল বা ডিমের মতো, হ্যাঁ ওভালের মতো, এই ওভালের মতো বিল্ডিং গুলো করা হতো। এই ওভাল শেপ বিল্ডিং বা উপরের ছাদের অংশটাকে ওভাল শেপ বা সার্কেল ওয়াইজ এইরকম ভবনগুলো ছিল বেশি। তাহলে এটার ভবনগুলো হতো ডিম্বাকৃতির। আর এই ভবনগুলোর মধ্যে ছিল স্যালন, ড্রয়িং রুম, বড় বড় বৈঠকখানা। এটা হচ্ছে স্পেশালি হচ্ছে এই ভবনগুলোর ডিম্বাকৃতির, এগুলো হচ্ছে যেমন স্যালন। স্যালনটা হচ্ছে কি বললাম একটু আগে বলেছি, স্যালন, বৈঠকখানা, আপনাদের ঘরের ড্রয়িং রুম, যেটা কি বলে বাসায় ঢুকতেই যে বড় রুমটা সেটা ড্রয়িং রুম। হল রুম, মিলায়তন, এই যে বিষয়গুলো ছিল, এগুলোর যেগুলো মানুষ 2-4 জন মিলে একসাথে বসে গল্প করবে, কোনো বাসায় গেস্ট আসলে যাকে বসতে দিবে, এই যে বসার জন্য রুমের ভিতরে যে যে ঘরগুলো, এইগুলোর শেপগুলো একটু ওরা গোলাকৃতি বা ডিম্বাকৃতি করতো, ঠিক আছে। আর এগুলোর মধ্যে ছিল অন্যতম স্যালন, বৈঠকখানা, ড্রয়িং রুম, হল রুম, মিলায়তন, এই বিষয়গুলো। খুঁটিনাটি ও সূক্ষ্ম জটিল অলঙ্করণ। এই রোকোকোতে অনেক খুঁটিনাটি ডিটেলস, জটিল জটিল সব নকশার অলঙ্করণ করা হতো। এটা হলো তার একটা বৈশিষ্ট্য। এবার রঙের বৈশিষ্ট্যগুলো আপনারা লিখেন। আজকে আবার খেলা আছে নাকি? খেলা থাকলে তো তাড়াতাড়ি করতে হবে। এটার রংগুলো হচ্ছে এটাকে বলে প্যাস্টেল, প্যাস্টেল রং, এইটা মাথায় রাখবেন। এখানে প্যাস্টেল বলতে বোঝা হচ্ছে হালকা, কোমল, এই বিষয়গুলো থাকবে, হালকা, কোমল, মোলায়েম, ক্রিমি, পিঙ্কিশ, এই বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে প্যাস্টেল ক্যারেক্টার। অর্থাৎ এখানে যে রংগুলো ব্যবহার করা হয়েছে, সব রংগুলোর বৈশিষ্ট্যটা হচ্ছে এগুলো হচ্ছে খুবই হালকা ফ্যাকাশে কালার, লাইট কালার। নীলের ডার্ক ভার্সনটা হচ্ছে রয়্যাল ব্লু, নীলের সবচেয়ে হালকা ভার্সনটা হচ্ছে স্কাই ব্লু। এই স্কাই ব্লুটাকে আরেকটু হালকা করলে যেটা আসে, মানে হালকা ব্লুইশ ব্লুইশ ভাব, এইরকম একটা কালার। মানে সব কালার গুলো হতো এইরকম হালকা সবুজ, পিঙ্ক বা গোলাপি।
এই গোলাপিটা হতো খুবই হালকা, মানে মাখনের মতো রং বলা যেতে পারে সবগুলোই। আর কি ছিল হচ্ছে, কি বললাম, হালকা নীল। আর একটা অবশ্যই বলতে হবে যে কালারটা, সেটা হলো ক্রিম কালার। ক্রিম, ক্রিম ও দুধে আলতা সবুজ, সরি, দুধে আলতা গোলাপি যেটা, হ্যাঁ। দুধ এবং এক ফোঁটা আলতা, এক প্লেটে দুধ নিয়ে এক ফোঁটা আলতা দিলে যে ধরনের কালার গুলো আসে, এই যে মজার মজার পছন্দের কালার গুলো, এই এরকম হালকা হালকা কালার। এই তাহলে এটার কালারের বৈশিষ্ট্যটাই হচ্ছে, এর কালার গুলো হচ্ছে কোমল রঙের ব্যবহার। এর বৈশিষ্ট্যটাই হচ্ছে কোমল রঙের ব্যবহার। কোমল রঙের ব্যবহার। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, মাথায় রাখবেন যে এখানে রংগুলোর বৈশিষ্ট্যটা হচ্ছে কোমল রঙের ব্যবহার। হালকা নীল, হালকা সবুজ, হালকা গোলাপি, ক্রিম কালার, গোলাপি কালার, হালকা, সবগুলো হালকা হালকা হালকা। এবং বেশি হালকা হলে কি হয়, সেটা লাইট হয়ে যায়, আর বেশি গাঢ় হলে সেটা ডার্ক হয়ে যায়। সুতরাং এগুলো ছিল উজ্জ্বল, ছবিগুলোর ছিল উজ্জ্বল। ঠিক আছে, উজ্জ্বল বলতে রঙের উজ্জ্বলতায় নয়, মানে ডার্ক একটু গাঢ় করে বেশি করে দিলাম এর জন্য একটা বেশি চকচকে লাগছে, এটা নয়, হালকার উজ্জ্বলতা, রঙের উজ্জ্বলতা ছিল। তবে হালকা রং দিলে যে উজ্জ্বলতা আসে সেই উজ্জ্বলতা। আর এই কোমল রঙের ব্যবহার ছিল, এই এই রংগুলোর যে ক্যারেক্টার সেটাকে বলে প্যাস্টেল। ঠিক আছে, প্যাস্টেল। সুতরাং আপনার প্রশ্নে যদি প্যাস্টেল রং থাকে, আপনি প্যাস্টেল রংটাকে ঠিক পাবেন। বা আপনাকে বলা হলে রঙের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপনি বলবেন যে এগুলো প্যাস্টেল রঙের বৈশিষ্ট্য ছিল, এগুলো সবগুলো ছিল হালকা রং, এবং এটাকে বলা যেত কোমল রঙের ব্যবহার। ক্লাস শুনছেন আপনারা? ক্লাসটা একটু মনে হয় তাড়াতাড়ি শেষ করা দরকার আরো। ঠিক আছে, আমাদের বৈশিষ্ট্য চলে গেল, এখন আমরা শিল্পকর্মের দিকে ঢুকবো। আমরা অল্প কয়েকটা শিল্পীর নাম শুনবো, আমরা তাতেই অজ্ঞান হয়ে পড়বো। অদ্ভুত অদ্ভুত নাম, আর শিল্পকর্মের নামও অদ্ভুত, সব ফরাসি শব্দ, ফরাসি নাম। তো এই জন্য বেশি জানাবো না, তিনটা শিল্পী, তিনটা শিল্পকর্ম। যে তিনজন শিল্পী এই রোকোকোতে সব থেকে বেশি ভূমিকা পালন করেছেন তারা কারা, এবং ওই তিনজন শিল্পীর তিনটা বিখ্যাত শিল্পকর্ম। এখন আসি যে শিল্পী শিল্পকর্ম। এক নম্বর, এক নম্বর যে শিল্পীর নাম বলবো তার নাম হচ্ছে জ। এটার ইংরেজি প্রনাউন্সিয়েশনটা হচ্ছে JEAN। ঠিক আছে, এটাকে যদি আমরা বলি জ্যান, বলি জ্যান, বলে জ্যান, ওটা কিন্তু ফ্রান্সের শব্দ জ, জ চন্দ্রবিন্দু, জা অ্যান্ট, অ্যান্টনে, জা অ্যান্টনে, অ্যান্টন, 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 এটাকে অ্যান্টন আছে, বাংলায় লিখলে অ্যান্টন হয়। জা অ্যান্টন ওয়াতিয়া, WATTEWATEU, জন ওয়াতিয়া। জন,
এই ব্যক্তি হচ্ছে রোকোকো শিল্পের প্রথম, যদি বলি যে রোকোকো শিল্পের প্রথম শিল্পী বা রোকোকো শিল্পের প্রথম সূচনা পর্বের শিল্পী হচ্ছেন এই ব্যক্তি। তিনি রোকোকো শিল্পের প্রথম শিল্পী। তিনি মূলত হচ্ছে প্রেম, বাগান বাগানের দৃশ্য এবং আনন্দের দৃশ্য, কিছু কামনার দৃশ্য, এটা পুরোটা এমন হবে বিষয়টা যে আমরা যে রেনেসার ড্রয়িং গুলো দেখেছি যে যেরকম, এটা সেরকম নয়। এখানকার ড্রয়িং এর ভাষাটা বলবে যে এরকম, যে ড্রয়িংটা করেছে ঠিক আছে, একটা ফিমেল ফিগার একটা মেল ফিগার করেছে, তাদের মধ্যে কোনো রকম অশালীন কিছু দেখতে পাবেন না, কিন্তু যে পজিশনে বা যেভাবে তারা রয়েছে, বা ছেলেটা পিছন থেকে আছে, একটা দোলনায় বসে আছে, একজন মেয়ে দা সুইং যেটা, তো পিছন থেকে একজন দোলনায় দোল দিচ্ছে আর মেয়েটা দুল খাচ্ছে, মেয়েটা পা বাড়িয়ে দিচ্ছে সামনে যখন সে দৌড়ে দোলনায় দুলের সামনে যাচ্ছে, তার ওই পাশে জঙ্গলে একজন শুয়ে আছে, সে হচ্ছে তার বয়ফ্রেন্ড। তো এইভাবে মানে তার ক্রিয়াকলাপ বা ওই ছবিটার স্টোরিটা বলছে যে তার বয়ফ্রেন্ডের সাথে তার মনের ভিতরের একটা রোমান্টিকতা চলছে। তো এই বিষয়গুলোকেই এই ছবির মধ্যে ফুটে তোলা হতো। এই ছবি তার একটি বিখ্যাত শিল্পকর্ম হচ্ছে দ্য এম্বারকার, দ্য এম্বারকেশন, এম্বারকেশন ফর সাইথ্রা, দ্য এম্বারকেশন ফর সাইথ্রা, ESERA, দ্য এম্বারকেশন ফর সাইথ্রা। এটা হলো তার আর্ট ওয়ার্ক। আর্ট ওয়ার্ক মনে রাখবেন, আর্টিস্ট মনে রাখবেন। মনে না রাখলেও যেন নৈবিত্তিকে সেটা থাকলে বুঝতে পারেন যে হ্যাঁ এই আর্টিস্টের এই আর্ট ওয়ার্কটা হতে পারে। চোখে দেখলে যেন অনুমানে টিক দিলেও সত্য হয়। তো ইনি গেলেন হচ্ছে ফার্স্ট আর্টিস্ট। সেকেন্ড আর্টিস্টের পেলে আসবো, তিনি হচ্ছেন ওনার নাম হচ্ছে ফ্রাঙ্কোইস। এটা এটা হচ্ছে প্যারিসে, হচ্ছে ওনার নাম হচ্ছে ফ্রায়োসা বুশো। ফ্রাঙ্কোইস, BOUCS BOUCSER, ফ্রান্সোয়া। উচ্চারণ হচ্ছে ফ্রান্সোয়া বুশো। ওনার আর্ট ওয়ার্ক হচ্ছে, এই ফ্রান্সোয়া বুশোর বৈশিষ্ট্যটা হচ্ছে তিনি পৌরাণিক পৌরাণিক ছবি, নারীর সৌন্দর্যের ছবি, এইসব ছবি উনি বেশি এঁকেছেন। পৌরাণিক ছবি, নারীর সৌন্দর্যের ছবি, এই ছবিগুলো ফ্রান্সোয়া বুশো বেশি এঁকেছেন। ফ্রান্সোয়া বুশো বেশি এঁকেছেন এই ছবিগুলো। তার মধ্যে একটি অন্যতম বিখ্যাত ছবি হচ্ছে তার ট্রায়াম্ফ অফ ভেনাস।
ট্রায়াম্প অফ ভেনাস, এটা তার একটি অন্যতম, ট্রায়াম্প অফ ভেনাস, অন্যতম বিখ্যাত আর্টওয়ার্ক। এটা ভি নয়, আর যা অনারে ফ্র্যাগওয়ার্ড, ফ্র্যাগওয়ার্ড, যা অনারে ফ্রাগোনাট, এই ফ্রাগোনাট বা অনারে ফ্রাগোনাট এটুকু যদি মনে রাখেন তা হবে। এই ফ্রাগোনাট হচ্ছে পুরো রোকোকোর পুরো রোকোকোর আইকনিক ছবি। পুরো রোকোকোর এক নামে যে ছবিকে আমরা রোকোকোর ছবি বলবো, রোকোকোর একটি ছবির নাম বলেন, আপনারা এই নামটা বলবেন, খুবই ছোট নাম, দ্য সুইং আর্ট, দ্য SWING, দ্য সুইং। এই এক ছবিতেই বাজিমাত করে দিয়েছেন, পুরো রোকোকোটাকে তুলে ধরেছেন এই দা সুইং ছবিতে। এই সুইং মানে হচ্ছে এই যে লেডি বসে আছেন গাছের ডালে রশি বাঁধা, পেছন থেকে এক ভদ্রলোক ধাক্কা দিচ্ছেন, আর এখানে এই মেয়ে বসে আছেন, তার এক পা সামনে দিয়ে দিয়েছেন এরকম করে। হ্যাঁ, আর এই পাশে আরেকজন ছেলে মানুষ শুয়ে আছে, এটা পুরোটাই জঙ্গল। এই যে একটা দৃশ্য, এটা একটা ফিগার, আর এ পাশে আরেকজন শুয়ে আছে এইভাবে। তো ওই ছেলেকে পা এইভাবে ঠেলে দিয়ে, হ্যাঁ পা ঠেলে দিয়েছে, ওই ছেলেটাকে কিছু ইঙ্গিত বা ইশারা দিচ্ছেন, আর এই মেয়ের বয়ফ্রেন্ড হচ্ছে এই ছেলে। তো এই যে জিনিসটা রোমান্টিকতা বা তার মনের ভিতরে যে চাচ্ছে একটা কিছু, সেটা এই পা দিয়ে সে বুঝাই দিচ্ছে। তো এই যে একটা মনের ভিতরে কিছু চাওয়া, এই চাওয়াটা আমরা রেনেসাতে দেখেছি, পুরো বিষয়টা ছিল একেবারে নগ্ন। তো এই নগ্নতা এই ছবিগুলোর মধ্যে নাই কোথাও তেমন ভাবে, কিন্তু ওই ফিলিংসটা এই ছবিগুলোর গল্পটা হচ্ছে ওই ফিলিংসটাই দেয়, ওই গল্পটাই বলে, ওই মনের কথাটাই বলে। তো এই যে রোমান্টিকতা বা তাদের যে আহ মধ্যবিত্ত শ্রেণীতে যে যে ধরনের ভোগ বিলাসিতা বা কি বলে এটাকে, তাদের আমোদ ফুর্তি, এই বিষয়গুলা পুরো এই ছবিগুলোর মধ্যে প্রকাশ পায়। সেই সময়ে সমাজে শ্রেণীতে বা ওই সমাজে যারা ছিলেন, তারা যে এই যে নান্দনিকতার ব্যবহার করেছেন, এই যে ভোগবিলাস করেছেন, এই যে সব ডেকোরেশন বা এই যে সব
সুন্দর সুন্দর ছবিগুলো, সুন্দর সুন্দর ঘরের নকশা ডিজাইন করেছেন, আলমারি ব্যবহার করেছেন, সব জায়গাতেই মানে শিল্পের ছড়াছড়ি। তো এই বিষয়গুলো যে করেছেন তার পিছনে তাদের অর্থের ব্যয়, তাদের ভোগ বিলাসী জীবন যাপন করেছেন এই সময়টাতে। তো এই যে এত উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং কি বলে এটাকে অভিজাত শ্রেণীরা এত ভোগ বিলাস করছে, তাহলে অবশ্যই দেখেন ওই দেশের কোনো একটা শ্রেণী খুব কষ্টে আছে। যেমনটা আমরা দেখেছি 24-এ, এক শ্রেণী হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা সাম্রাজ্য গড়েছে, আর দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি সব বেড়ে গেছে, যার ফলে একটা রিভলিউশন হলো। তো ফ্রান্সে এই সময়টাতে খুব জাঁকজমক চলেছে, কিন্তু এর পরবর্তীতে এসে তখন ফ্রান্স বিপ্লব হয়েছে, সব কিছুকে বাদ দিয়ে নিউ ক্লাসিজম চলে এসেছে। তো দ্য সুইং হচ্ছে একটি অন্যতম ছবি। এই এটা আপনাদের জন্য 3 স্টার। এটা মনে রাখবেন। আপনাকে রোকোকো সম্পর্কে কিছু বলা হলে, কিছু না বলতে পারলেও আপনি এই শিল্পী এবং তার শিল্পকর্মটার নাম অন্তত পক্ষে যেন বলতে পারেন, পুরো ক্লাসের এটাই সার্থকতা। আপনি দ্য সুইং মনে রাখবেন এবং এই ছবিটা আপনি নেটে দেখবেন। আপনি নেটে এই ছবিটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে একটা শিল্প আন্দোলনের একটা শিল্পী এবং একটা শিল্পকর্ম অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই ক্লাসের কিছু তো এই ফ্রয়েড, কি যেন নাম বললাম, ফ্রাগোনাট, ঠিক আছে। এই ফ্রাগোনাট হচ্ছে মূলত কৌতুক, রোমান্টিকতা, রোমান্টিকতা, প্রেম, প্রেম, এই যে শিল্পীর নাম বললাম, জ অনারে, ফ্রাগোনাট, তো ইনি মূলত হচ্ছে কৌতুক ধর্মী ছবিগুলো, হ্যাঁ কৌতুক ধর্মী ছবিগুলো, রোমান্টিকতা এবং প্রেম, কিছু বাসনা, তো এই ধরনের ছবিগুলোকে তিনি বেশি ফোকাস দিয়ে এঁকেছিলেন ফ্রাগোনাট। ছবি গেল, শিল্পকর্ম, আমাদের শিল্পকর্ম গেল। এখন আমরা একজন ভাস্কর্য শিল্পীর নাম দেখব এবং তার একটি ভাস্কর্য আমরা ভাস্কর্য, তাই না? হ্যাঁ, ভাস্কর্য শিল্পীর নাম দেখবো একজন, এই সময়ের বিখ্যাত ভাস্কর। এই সময়ের বিখ্যাত ভাস্কর হচ্ছেন মরিস, ওনার নাম হচ্ছেন মরিস ফ্লাকোনাট, মরিস ফ্লাকোনাট। মরিস ফ্লাকোনাট। এই সময়ের একজন বিখ্যাত ভাস্কর হলেন মরিস ফ্লাকোনেট, ঠিক আছে, এটা মনে রাখবেন, মরিস।
আপনাদের প্রশ্ন প্রশ্ন এগুলো পয়েন্ট আকারে পড়বেন, সবগুলোই এইভাবে স্টার দিয়ে দিয়ে লিখবেন আর পয়েন্ট আকারে পড়বেন। হ্যাঁ, এবার স্থাপত্য। আমরা এবার স্থাপত্য দেখি। স্থাপত্যে দেখবো হচ্ছে 1 নাম্বার ক্যাথরিন প্যালেস, এটা হলো রাশিয়ায়। আর 2 নাম্বারটা হচ্ছে অটো বিউরেন ব্যাসিলিকা। অটো বিউরেন ব্যাসিলিকা, এটা জার্মানি। দুইটি স্থাপত্য দেখলাম, ভাস্কর দেখলাম, একজন শিল্পী দেখেছি, তাদের শিল্পকর্ম দেখেছি। অটো বিউরেন ব্যাসিলিকা জার্মানিতে স্থাপত্যের ক্ষেত্রে, আর এই সময়ের একটি স্থাপত্য রাশিয়াতে রয়েছে ক্যাথরিন প্যালেস। লেখা শেষ? এটা কিছুই না, আপনাদের মুখস্থ করতে হবে দুইটা স্থাপত্যের নাম, দুইটা ভবন বা জায়গার নাম। অটো বিউরেন ব্যাসিলিকা, অটো বিউরেনের জার্মানির অটো বিউরেনে একটা ব্যাসিলিকা রয়েছে, এটার নাম অটো বিউরেন ব্যাসিলিকা। এটা হলো রোকোকো শিল্পের বা রোকোকো শিল্পের একটি অন্যতম স্থাপত্য শৈলীর ভবন বা ব্যাসিলিকা। আর যেটা প্যালেস রয়েছে সেটা হচ্ছে ক্যাথরিন প্যালেস, রাশিয়া। স্থাপত্য দুইটি, একটা ভাস্করের নাম এবং যে 3জন শিল্পী বলেছি তাদের শিল্পীগুলোর নাম এবং একটা একটা করে শিল্পকর্ম বলেছি। ওই শিল্পকর্মটা হচ্ছে রোকোকো শিল্পের অন্যতম একটি শিল্পকর্ম। আর তার মধ্যে সুইংটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং পুরো রোকোকো স্টাইলটাকে এই সুইং হচ্ছে তুলে ধরে বা প্রেজেন্ট করে। এবার আমাদের এই রোকোকোর কিছু টার্ম পয়েন্ট আছে যেগুলো হচ্ছে আমাদের একটু জানা দরকার। তো এই টার্ম পয়েন্ট গুলো কি কি এটা একটু লিখতেছি। টার্ম পয়েন্ট গুলো হচ্ছে কিউপিড, এই কিউপিডটা হলো দূত বালক বা স্বর্গীয় দূত। এটাকে আরেকটা বলে পুত্তি, অর্থাৎ এটা ডাবল টি, PUTTI, পুত্তি। দেখবেন এখানে কিছু নগ্ন ছোট ছোট ফিগার রয়েছে, বালক। এটা হচ্ছে যেমন আমরা দেখেছি হচ্ছে রেনেসার সময়ে
খ্রিস্ট উইথ ম্যাডোনা, যেটা ছিল মোটামুটি যিশুর বাল্যকালের কিছু ছোট বেবি। ম্যাক্সিমাম ইউরোপিয়ান আর্টের মধ্যে দেখবেন যে ছোট বালকের ছবি, যেটা হচ্ছে যিশু খ্রিস্টের স্বরূপ বা প্রতিরূপ মনে করা হয়, বা অ্যাঞ্জেলস যেগুলো। তো একটা ছোট বালক, ঠিক আছে, তো তাকে আঁকা হয়েছে এখানে বালকটাকে। এই যে বালকগুলো, ছোট বাচ্চাগুলো, তো এই ছোট ছোট বাচ্চাগুলো, এইগুলোকে বলা হচ্ছে কিউপিড বা পুত্তি, ঠিক আছে। বা এই পুত্তিটা আমাদের বাংলা শব্দ পুত্র বা সন্তানের সাথে মিলে যায়। তো এটা দিয়ে সেই সন্তান বা বালকের বা কি বলে এটাকে, বা স্বর্গীয় দূতের যে অ্যাঞ্জেলস এগুলো আছে, এগুলোর যে সন্তানগুলা, এইগুলোকে বোঝা হচ্ছে, যা এটাকে বলা হচ্ছে কিউপিড বা পুত্তি। এটা অর্থ হলো দূত বালক। এই রোকোকোর ম্যাক্সিমাম ছবি এবং স্কাল্পচারে দেখবেন এরকম ছোট ছোট অনেকগুলো ফিগার রয়েছে, যেগুলো পেন্টিং এর মধ্যেও আঁকা হয়েছে এবং যেগুলো ভাস্কর্যের মধ্যেও করা হয়েছে। তো এই দুধ বালকদেরকে বলা হচ্ছে পুত্তি বা কিউপিড। এটা হলো এটার একটা বিষয়। আর ফেলে ফেলে নাকি ফেতে, আচ্ছা, ফেতে গ্লা, জি এ এল এ, জি এল এ এম, তে গ্ল্যান্ড, গ্ল্যান্ড, ফেতে গ্ল্যান্ড। ফেতে গ্ল্যানেট, ফেতে গ্যালেনেট বা ফেতে গ্যালেন্ট, ঠিক আছে। এই টার্মটা, এই টার্মটার মানে হচ্ছে বাগান সদৃশ বা বাগানের মধ্যে যে ছবিগুলো আঁকা হয়েছে, অভিজাত শ্রেণীদের নারীরা, পুরুষেরা বাগানের মধ্যে বসে আড্ডা দিচ্ছে, কেউ দোল খাচ্ছে, কেউ শুয়ে আছে, কেউ হাঁটছে। এই যে বাগান সদৃশ যে ছবিগুলো আঁকা হয়েছে, প্রেমের ছবি, নিবেদনের ছবি, এই ছবিগুলোকে বলা হয় ফ্যাটেগ্ল্যানেট, ঠিক আছে। ফ্যাটেগ্ল্যানেট অর্থ প্যাটাগ্ল্যান্ডের অর্থ বাগানের মধ্যে অভিজাত নারী ও পুরুষের বিচরণ, প্রেম, নিবেদন ইত্যাদি যে বিষয়ক ছবিগুলো, এগুলো প্যাটাগ্ল্যান্ডেড বলা হয়। চাইনো সিরিজ, চাইনো সিরিজ, চাইনো সিরিজ অর্থ হচ্ছে চীনা, অর্থাৎ অলরেডি হচ্ছে অ্যাকালচারেশন হচ্ছে চীনের সংস্কৃতি, চীনের বাগান, চীনের মেয়েরা যে ছাতাগুলো ব্যবহার করে সেই ছাতা,
এই সব বিষয় মানে চীনের সংস্কৃতির, চীনের জাপানের যে বাগান সংস্কৃতি রয়েছে, বড় বড় বিশাল বিশাল সুন্দর বাগান সাজানো গোছানো, এই ছাতাগুলো কিন্তু চায়না মেয়েরা ব্যবহার করে। এই ধরনের কিছু ছাতা রয়েছে। এই ছাতাগুলো আপনি রোকোকো ছবিতে দেখতে পাবেন। তো রোকোকো ছবিতে যে বাগানগুলো দেখতে পাবেন, বাগান বাড়িগুলো দেখতে পাবেন, এই ধরনের কিছু বাগান বাড়ি দেখতে পাবেন রোকোকো ছবিতে। তো এই সব, এই যে স্ট্রাকচার গুলো, এগুলো কিন্তু চীনা কালচার। তো চীনদের এই যে সৌন্দর্য, এই যে নান্দনিকতার বিষয়গুলো, এগুলো যে আমাদের রোকোকো শিল্পে রিসিভ করা হয়েছে, ছবিগুলোর মধ্যে দেখবেন, ছবিগুলোর মধ্যে দেখলে বুঝতে পারবেন যে ছবিগুলোর নাম বলেছে ওগুলো। তো এইখানে চীনের যে কালচার, চীনের যে বাগান সংস্কৃতি, চীনের যে পোর্সেলিন, চীনের যে আপনারা ওই দোকানে মাঝে মধ্যে গেলে পাবেন যে শোপিস গুলো, ছোট্ট ছোট্ট শোপিস পাবেন। একটা ছেলে একটা মেয়ের কোলে শুয়ে আছে, এই ধরনের শোপিস গুলো। এটা টিনেজার যারা, ওরা হচ্ছে তাদের গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড গিফট করে অথবা বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ড গিফট করে। এই যে শোপিস গুলো, এই শোপিসের মধ্যে আহ, যে ছেলে অথবা মেয়ে থাকে, এগুলো কিন্তু পোর্সেলিনের, হ্যাঁ, এগুলো কিন্তু চীনামাটির। তো এগুলো যে শরীরের মধ্যে যে শার্পনেসটা বা এই ছোট ছোট ফিগার গুলোর মধ্যে যে স্মুথনেসটা, এই স্মুথনেস বা শার্পনেসটাই রোকোকো ছবির যে পোর্ট্রেট গুলো আঁকা হয় ওদের মধ্যে ছিল। তো এই যে চীনা বাগান সংস্কৃতি, মৃৎপাত্র সংস্কৃতি, পোর্সেলিন সংস্কৃতি, এই বিষয়গুলো রোকোকোর মধ্যে যেটা উপস্থাপন। এই চাইনো সিরিজটা হচ্ছে এই বিষয়টা, চীনের বাগান সংস্কৃতি বা চীনের মৃৎপাত্রে পোর্সেলিনের যে টেক্সচার বা গঠন প্রণালী, এইগুলো যে রোকোকো স্টাইল ধারণ করেছে, এই বিষয়টাই হলো বা এই শৈলীটা হলো আহ, এই 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 থিমগুলোই যেগুলো ছবিতে রয়েছে, সেই বিষয়গুলোকে বলা হয় চাইনো সিরিজ। কিউপিড চিত্রকর্ম রয়েছে, কিউপিডের অনেক ভাস্কর্য রয়েছে, এত ছোট ছোট কিউপিড রয়েছে কতগুলো। একটা ছোট্ট স্কাল্পচার বা শোপিস আপনি আপনার ড্রয়ারের উপরে রাখবেন, ওইখানেও ছোট ছোট কিউপিড রয়েছে, বালক, ছোট্ট ছোট্ট বালক, এঞ্জেল বালক। এটা স্কাল্পচারের ক্ষেত্রে। আর এই সময় স্কাল্পচার গুলো সব ছোট ছোট হয়েছে, খুব বড় বড় ডেভিডের মতো স্কাল্পচার হয়নি। কিউপিড বুঝতে পেরেছেন? এবং এই কিউপিড গুলো ছবিতে আঁকা হয়েছে অসংখ্য। এবং এই কিউপিড গুলো, স্কাল্পচার গুলো যেগুলো হয়েছে সব ছোট ছোট স্কাল্পচার। পুরো কার্নিশের মধ্যে ছোট ছোট কিউপিড রয়েছে। কার্নিশ যে ঘরের করা হয়েছে, ওখানকার যে ডেকোরেশন গুলো করেছে, বা আপনার একটা পিলারের ওই যে মাথার উপরের যে ডেকোরেশনটা করা হয়েছে, সেখানেও কিন্তু ছোট ছোট কিউপিড আছে। আরেকটা বিষয় হলো অ্যারাবেস্ক। অ্যারাবেস্ক, অ্যারাবেস্ক, তাই না?
এই অ্যারাবেক্সটা হলো এর যে লতা পাতা, অ্যারাবেক্সটা হলো আপনাদেরকে যে বললাম যে যে লতা পাতা আঁকানো বাঁকানো বক্র রেখার যে ডিজাইন গুলো সেগুলোই হচ্ছে অ্যারাবেক্স। বক্ররেখা, সর্পিল। তাহলে অ্যারাবেক্সটা হলো লতা পাতা বক্ররেখা সর্পিলাকার রেখা, যেটাই বলি এই যে লতা পাতা বক্ররেখার যে ডিজাইন গুলো, এই ডিজাইন গুলোর যে অলঙ্করণটা বা নকশাটা বা ডিজাইন যেটাই বলি না কেন সেটাই হলো অ্যারাবেক্স। এটাকে অ্যারাবেক্স, এই টার্মগুলো একটু মনে রাখবেন, কারণ এই টার্মগুলো হচ্ছে আমাদের রোকোকোর কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম। আরো অনেক টার্ম আছে, অত কিছু লিখলাম না, এগুলো কয়েকটা লিখলাম। তাহলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সাইনো সিরিজটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিউপিড এটা গুরুত্বপূর্ণ, অ্যারাবিক্সটা পড়বেন। অ্যারাবিক্স, সাইনো সিরিজ এবং হচ্ছে কিউপিড আর পেতে গ্লানেট যেটা হচ্ছে এটাও পড়বেন। যা লিখছি সবগুলোই পড়বেন, বাদ দেবেন না কোনো কিছু। শেষে বাদ পড়ে গেলে যদি কখনো আটকে যান তখন বলবেন যে স্যার পড়ায় নাই। কিন্তু আমি চাচ্ছি মোটামুটি যেগুলো শর্টকাটের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম, আর অনেক বিষয় আছে ওসব আর আলোচনা করি নাই। তো এর মধ্যে থেকেই যদি প্রশ্ন হয় ভাইবা হোক অথবা আপনাদের এমসিকিউর মধ্যে হোক, আশা করি কমন পাবেন। আর বাকি সম্পূর্ণ বিষয়টা উপর আল্লাহর উপরে। শুধু অন্তত পক্ষে প্রত্যেকটা আর্ট মুভমেন্টের দুইটা শিল্পী গুরুত্বপূর্ণ, একজন ভাস্কর, তাদের একটা করে আর্টওয়ার্ক, তাদের একটা করে ভাস্কর্যের নাম। এটা আপনি যেভাবে আপনার মনে থাকবে আপনি সেভাবে এটাকে ছন্দে হোক গানের মাধ্যমে হোক আপনি এগুলোকে মানে উঠতে বসতে রান্না করতে খাইতে হাঁটতে বাজার করতে আপনি এগুলোকে মনের মধ্যে একটু করে করে মনে করার চেষ্টা করবেন বা বলার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার এগুলো মনে থাকবে। তো এইভাবেই একটু আর্টওয়ার্ক গুলো এবং এর কিছু বৈশিষ্ট্য রেগুলার পড়লে আমার মনে হয় না খুব একটা কঠিন হবে। হ্যাঁ, সোহেল রানা বলেছে যে চালিয়ে যান, আমি চালিয়ে যেতে রাজি আছি। ঠিক আছে, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, আপনাদের বিরক্ত লাগতেছে জানি। আন্তনোর একটাই শিল্পকর্মের নাম বলেছি, ঠিক আছে, দ্য এম্বারকেশন, দ্য এম্বারকেশন ফর সাইথ্রা, দ্য এম্বারকেশন ফর সাইথ্রা, দ্য এম্বারকেশন ফর সাইথ্রা বলেছি, ওনার একটাই শিল্পকর্মের নাম। ঠিক আছে, যা অ্যান্টন ওয়াথে। এস এম সুলতান শফিউদ্দিনের ক্লাস সম্ভবত আমি নিব না, আমাদের হাবিব স্যার নেওয়ার কথা, কবে নেবেন আমি জানি না। আজকে তো দুইটা টপিকের ক্লাস হওয়ার কথা ছিল, ম্যানার সরি রোকোকো এবং নিও ক্লাসিজম। আমি ভাবলাম যে আসলে দুইটা টপিকের ক্লাস খুবই টাফ হয়ে যাবে, আমি এই জন্য একটা টপিক নিয়েই প্রিপারেশন নিয়ে আপনাদের সাথে ক্লাসটা শেয়ার করলাম। দুইটা টপিক নিলে আপনারা এপার ওপার করতে শেষ।
আরো কিছু বোঝা যেত না, যে একটু ছবি টবি এঁকে একটু বোঝানোর চেষ্টা করলাম, এই জিনিসটার সময় আমি পেতাম না এবং ক্লাসটা সেভাবে ডিটেলস হতো না। আচ্ছা ঠিক আছে, ওভারলোড খুব একটা না, অল্প অল্প করে ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে। নামগুলো কঠিন, নামগুলো আমার কাছেও খুবই আনকমন নাম। তো আপনারা একটু পড়বেন, নোটগুলো রেগুলার একটু করে পড়লেই আপনাদের এগুলো মনে থাকবে। বাংলায় সহজ করে লিখে নেবেন নামগুলো। আর আপনারা সবাই এখন তো আধুনিক যুগ, ফোনের ব্যবহার করতেছেন, ফোনেও দেখবেন, শিল্পকর্মগুলো বেশি দেখবেন এবং ওই আর্টিস্টের নাম নিয়ে ঢুকবেন, তাহলে আপনাদের আরো বিষয়টা ক্লিয়ার থাকবে মাথায়। আর্টিস্ট এবং আর্টওয়ার্ক দুইটা দেখলে ফোনের মধ্যে ছবিগুলো, তাহলে ছবিটা দেখলে চোখ দিয়ে আপনার ওই ছবিটা মনে থাকবে, যে এই ছবিটা দেখেছিলাম এটা মনে হয় এই ছবি। দ্য সুইং একটা অসাধারণ ছবি, এরকম বেশ কয়েকটা ছবি রয়েছে, এগুলো সব দেখবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে ক্লাস শেষ করছি, ধন্যবাদ, শুভরাত্রি।